আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। টানা বৃষ্টিতে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর বন্যা পরিস্থিতির আরও অবনতি, ভোগান্তিতে লাখো মানুষ, পানিতে তলিয়েছে বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা। তারপরে পড়ার পর আশ্রয়কেন্দ্রে কোনো জায়গা নেই, পাশে একটা পাইছিল, পায়ের পাশের মধ্যে আপাতত আশ্রয় নিচ্ছি। এতগুলো লোক তো আর আশ্রয়কেন্দ্রে আশ্রয় হবে না। রান্না বান্না তো করি নাই, তাই আজ 3 দিন লতি করি না, আর সোলা ডুবি গিয়ে মধ্যরাত থেকে রাজধানীতে তুমুল বৃষ্টি, জলাবদ্ধ অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক। সপ্তাহে প্রথম কর্মদিবসে রাস্তায় নেমে যানজটে নাকাল নগরবাসী। আমাদের ঢাকা নগরীতে আমরা বসবাস করি, পানি নিষ্কাশনের অবস্থা খুবই খারাপ। কি যে অবস্থা, আমার বাসা পূর্বপাড়ে, আপনি পূর্বপাড়ে গিয়ে দেখেন, আমি হাঁটু পানি ফেস করে আজকে আসছি। বাসার গলির ভিতরে পানি, তো রিস্কা নিয়ে তারপর এতটুকু আশা রাখছে, এখন আবার রিস্কা নিতে হবে, তো অনেক ঝামেলা হয়ে গেছে। কিছুতে কমছে না বিদেশি ঋণ পরিশোধের চাপ, গুরুত্বপূর্ণ 4 ঋণদাতার কাছ থেকে মিলছে না নতুন প্রতিশ্রুতি, উদ্বিগ্ন 9 পরিকল্পনা কমিশন। চলে গেলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভুগছিলেন বার্ধক্যজনিত রোগে। বিএনপির স্থায়ী কমিটির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে 5টি কোম্পানিকে নিয়ে পাইলট প্রকল্পের পরিকল্পনা, অতীত উদ্যোগের ব্যর্থতা খতিয়ে দেখার পরামর্শ। বিশৃঙ্খলা রেখে আপনি একটা আধুনিক বাস রুট ফ্র্যাঞ্চাইজির কথা বলছেন, এটা যে হোঁচট খাবে এটা অনেকটা জানাই ছিল। আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য, এক সপ্তাহে ইরানে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের হামলা, মার্কিন ঘাঁটিতে মিসাইল ছুড়ে জবাব, হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। এক সপ্তাহে টানা ও ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি উপচে বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল তলিয়ে আছে। সকাল থেকে থেমে থেমে হচ্ছে বৃষ্টি, প্লাবিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার কারণে মানবেতর জীবন কাটাচ্ছেন দুর্গত এলাকার লাখ লাখ বাসিন্দা। প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছু এলাকায় পৌঁছানো যাচ্ছে না সহযোগিতা। রাঙ্গামাটির বাঘাইছড়ি, লংগদু, বড়কল, বিলাইছড়ি, নানিয়ারচর সহ নিচু এলাকাগুলো এখনো জলমগ্ন। বাঘাইছড়িতে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় খাগড়াছড়ি দীঘিনালা সড়কে এখনো যোগাযোগ বিচ্ছিন্ন। এছাড়া রাঙ্গুনিয়ার শিলক এলাকায় সেতু ধসে পড়ায় রাঙ্গামাটি রাজস্থলী বান্দরবান সড়কেও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। এদিকে ভারতের মিজোরাম থেকে পাহাড়ি ঢল নেমে আসায় কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনো পানিতে তলিয়ে। সকাল থেকে আবারও ভারী বৃষ্টি হওয়ায় ভোগান্তি বেড়েছে দুর্গত এলাকার বাসিন্দাদের। তীব্র সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা অপ্রতুল বলছেন বানভাসীরা। এদিকে গতরাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকায় পাহাড় ধসে রোজিনা আক্তার নামের এক নারী এবং পেকুয়ার বানের পানিতে ডুবে প্রাণ গেছে এক শিশুর। এছাড়া চকরিয়ায় পানির স্রোতে ভেসে নিখোঁজ আরও এক শিশু। তুলে দিয়ে আর তো আশা হয় কিছু নাই, আর এখন বাসা বাড়ার মা যাতে চাই আমার সবার ঘর বাড়ি ডুবা, কেউ এখানে একটু দিন হাইটে আছে, এই শুকনা মুড়ি খেয়ে আছে। রান্না বান্না তো করি নাই, তাই আজ 3 দিন লতি করি না, আর সোলা ডুবি গিয়ে
খাগড়াছড়ি সদরের নিচু এলাকাগুলো থেকে পানি নেমেছে, বাসাবাড়ি ও সড়কগুলো থেকে নেমেছে পানি, তবে ভোগান্তি কমেনি বাসিন্দাদের। চালাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। এদিকে দীঘিনালা উপজেলার ছোট মেরং ইউনিয়নের বেশিরভাগ এলাকা থেকে নেমেছে মাইনী নদীর পানি। তবুও জলাবদ্ধ অবস্থায় রয়েছে 50টি পরিবার। আমরা পানিবন্দী পরিস্থিতি সম্পর্কে আরো জানবো। আমরা শুরুতেই যেতে চাই চট্টগ্রামের সাতকানিয়ায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, সাতকানিয়ার দুর্গত এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? পানিবন্দী মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে কিনা? পরিস্থিতি যে পর্যায়ে দাঁড়িয়েছে, যে গতকাল অন্তত আশা করা হয়েছিল যেহেতু বৃষ্টিটা কমে গিয়েছে বা বন্ধ হয়ে গিয়েছিল, পানি নামতে শুরু করে দিয়েছে, পানি কমেছিল কিছুটা, কিন্তু গতকাল রাত থেকে এখন পর্যন্ত যে পরিমাণ তুমুল বর্ষণ এবং একই সঙ্গে মানুষের যে উদ্বেগ উৎকণ্ঠা আর দুর্ভোগ বেড়েছে, সেটি আসলে কোথায় গিয়ে ঠেকে সেটি এখন দেখার বিষয়। কারণ ধারণা করা হচ্ছে যদি এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি আরও দু একদিন কন্টিনিউ করে বা আরও দু একদিন যদি থাকে, তাহলে মানবিক যে বিপর্যয় সেটি তৈরি হবে এই অঞ্চলে। কারণ এটি বিশাল একটি অঞ্চল, সাতকানিয়া, চন্দনাইশ থেকে শুরু করে বাঁশখালী, বেশ কয়েকটি উপজেলায় একই ধরনের অবস্থা। আর এই যে পানিবন্দী মানুষগুলোর জন্য সবচেয়ে যেটি প্রয়োজন, সেটি হচ্ছে ত্রাণ সহযোগিতা বা খাদ্য সহযোগিতা। সেটি করা শুরু হয়েছে গতকাল থেকে, এবং আজকে এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে বা স্থানীয় বিভিন্ন সংস্থা যেগুলো রয়েছে, সেগুলো একই সাথে সমন্বয় করে তারা বিভিন্ন দুর্গত এলাকাগুলোতে ত্রাণ সহযোগিতা নিয়ে যাচ্ছে। একেবারে সাতকানিয়ার যে মূল সড়ক রয়েছে, সেই সড়ক থেকে যদিও এটি বিল, সেই ফসলি ক্ষেত্রে এখন পুরোটাই হাওরের রূপ নিয়েছে বা পানি তোরা থই করছে সব জায়গায়। তো এখান থেকে নৌকা করে নিয়ে যাচ্ছে। আমরা গতকালকে দেখেছি যে সাতকানিয়ার 4 থেকে 5টি উপজেলা আমরা গতকাল ঘোরার সুযোগ হয়েছিল, সেখানে প্রত্যেকটি মানুষের বাড়ি থেকে পানি কিছুটা নেমেছে বটে, কিন্তু এই যে চারপাশে বাড়ির চারপাশে যে বা ঘরের চারপাশে যে পানিগুলো রয়েছে, সেখান থেকে তাদের বের হওয়ার কোনো সুযোগ নেই, বা তারা যে বাজার ঘাট করবে বা বিভিন্ন ধরনের প্রয়োজন বিচাবে, সেই সুযোগ পর্যন্ত নেই। সুতরাং এই সুযোগটি যাতে তৈরি করা হয়, সেজন্য তারা বলছেন যে আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সহযোগিতা প্রয়োজন, পাশাপাশি যেসব স্বাস্থ্যগত যে ঝুঁকি রয়েছে বা স্বাস্থ্যগত যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো মোকাবেলা করার জন্য আগাম ব্যবস্থা নেওয়া খুব জরুরি। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা যেতে চাই কক্সবাজারে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, প্লাবিত এলাকার পরিস্থিতি কেমন? আবহাওয়ার সার্বিক চিত্রটাও একটু জানাবেন। প্লাবিত এলাকার পরিস্থিতি মারফি আমি যদি বলতে চাই, গতকাল এবং পরশু যে 2 দিন আমরা বৃষ্টি না হওয়াতে মনে করেছিলাম কিছুটা উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু আজকে সকাল থেকেই আবার কক্সবাজারে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে উপজেলা পরিষদের এলাকা। এই উপজেলা পরিষদের এলাকায়ও কিন্তু যদি ভারী বৃষ্টি হয়, এই উপজেলা পরিষদের যে অফিস রয়েছে নিচে, ভবনের নিচে, সেই অফিসেও কিন্তু পানি ওঠার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। এই যদি ভারী বৃষ্টি হয়, কক্সবাজারের শুধু পেকুয়াই নয়, আমরা বিভিন্ন এলাকায় যে অবস্থা দেখছি, মানুষ যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছিল, গতকাল 2 দিনের বৃষ্টি কম হওয়াতে যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছিল, তারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছে, কিন্তু আজকে আবার ভারী বৃষ্টি শুরু হওয়াতে তাদের মাঝে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। এখন হচ্ছে যে এমন কিছু জায়গা রয়েছে এই প্রত্যন্ত অঞ্চলে, চকরিয়া, পেকুয়ার এই প্রত্যন্ত অঞ্চলগুলিতে এমন কিছু জায়গা রয়েছে আপনার অনেক দূরে হচ্ছে তাদের বাড়িঘর প্রধান বা চলাচলের সড়ক থেকে। তারা ওখান থেকে এখানে আসার মতো কোনো অবস্থাও নেই, একমাত্র নৌকা ছাড়া কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই, এমন জায়গাও আমরা দেখেছি। আর এর পাশাপাশি হচ্ছে তারা যেহেতু পানিবন্দী হয়ে পড়ছে, তাদের মাঝে খাদ্য সংকট, যেটা আমরা সবসময় বলে আসছি, সেই খাদ্য সংকট তো আছেই, এবং পাশাপাশি হচ্ছে ঘরের আসবাবপত্র যেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো শুকানোর মতো অবস্থা এখনো হয়ে ওঠে নাই। ঘরের চাল ডাল থেকে শুরু করে রান্নাবান্না করার মতো যে অবস্থা ছিল, সেটি এখনো নাই। মানবিক বিপর্যয় চলছে এক প্রকার বলতে গেলে কক্সবাজারে। মারফি, ধন্যবাদ আপনাকে এহসান। দর্শক, এবার আমরা যেতে চাই বান্দরবানে। সেখান থেকে আমাদের সঙ্গে অনেকক্ষণ যাবত যুক্ত আছেন আমাদের সহকর্মী বাটিং মার্মা। বাটিং, বান্দরবানের পরিস্থিতি কেমন? সেখানে বৃষ্টি কমেছে কিনা, জেলার সার্বিক পরিস্থিতি সব মিলিয়ে জানাবেন।
হ্যাঁ মারফি, আসলে যে টানা বর্ষণের যে বান্দরবানের দুরবস্থা এটা তো আমরা জানিয়ে আসছিলাম। আজকে প্রায় 8 দিন ধরে যে টানা বর্ষণ, তবে গতকালকের একটু বৃষ্টি থামাতে যে নিম্নাঞ্চলের কিছু এলাকা পানি সরে গিয়েছিল, ওই পানি সরে যাওয়ার পরেও তাদের আরেক সংগ্রাম যে অনেকের ঘর বাড়ি কিন্তু সংকট বুকে বিলীন হয়ে গেছে, অনেকে ঘর বাড়ি যে প্লাবিত তারা পরিষ্কার করতেছিল। কিন্তু আজ সকাল থেকে আবার ভারী বর্ষণে যে আবার প্লাবিত হবে না এটা কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারতেছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরো 2-1 দিন বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে এই পার্বত্য জেলা বান্দরবনেও। এবং শঙ্খ নদীর পানি, যে আমার পিছনে শঙ্খ নদীর পানি, এটি এখনো বিপদ সীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আপনার সাতকানিয়ার লোহাগাড়ের দিকে যদি পানি না কমে তাহলে বান্দরবনের কিন্তু এই জলাবদ্ধতাও কিন্তু কমবে না। অর্থাৎ যদি বৃষ্টিপাত হয় তাহলে মানুষের যে চরম ভোগান্তি এটি আরো দিন দিন বৃদ্ধি পাবে। কারণ অনেকের যারা খেতে খাওয়া মানুষ, অর্থাৎ বান্দরবনে কিন্তু 80% মানুষ খেতে খাওয়া মানুষ, দিনে এনে দিনে খায়। তারা যদি কাজ করতে না পারে তাদের কিন্তু সীমিত আয়ের যে পুঁজিগুলি ছিল সব শেষ হয়ে গেছে। এবং সরকারি তরফ থেকে ত্রাণ, এই যে আপনার শহর কেন্দ্রিক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা হয়তো 2 বেলা 2 মুঠো খেতে পারছে, কিন্তু আপনার দুর্গম এলাকায় যারা যে পানি বন্দী আছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ভেঙে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন এবং নদীর পানি বৃদ্ধি হওয়ায় নৌকাতেও যাওয়া আসা করতে পারছে না, তারা কিন্তু খুবই দুর্বিষহ জীবন অতিবাহিত করছে। অনেকটাই দুর্বিষহ হয়ে পড়েছে। বাটিং, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। মধ্যরাত থেকে ঢাকায় থেমে থেমে তুমুল বৃষ্টি হচ্ছে। রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই তথ্য জানালো আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বনানী, বিজয় সরণি, ধানমন্ডি 27 নম্বর, নিউ মার্কেট, মিরপুরের বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। সকালে রাস্তায় নেমে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। বৃষ্টি মাথায় নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন নগরবাসী। বৃষ্টি ও জলাবদ্ধতায় অনেক স্থানে গাড়ি বিকল হয়ে পড়ে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজটের। এদিকে বৈরী আবহাওয়ার কারণে অনেক স্কুলে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঢাকা নগরীতে আমরা বসবাস করি, পানি নিষ্কাশনের অবস্থা খুবই খারাপ। আমরা যারা চাকরিজীবী আমরা খুবই ভোগান্তির উপরে আছি। যে অবস্থা, আমার বাসা পূর্বপাড়ে, আপনি পূর্বপাড়ে গিয়ে দেখেন। আমি হাঁটু পানি ফেস করে আজকে আসছি, কোনো লাভ নাই, আপনি যতই রিপোর্ট করেন কোনো লাভ নাই। পানি জলাবদ্ধতা আসলে নিরসনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণে সতর্ক সংকেত জারি করা হয়েছে। দর্শক, আমরা আপনাদের রাজধানীর শেওড়াপাড়া চিত্র জানাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। বৃষ্টি হলেই তো শেওড়াপাড়ায় জলাবদ্ধতা দেখা যায়, এ নিয়ে স্থানীয়রা কি বলছেন? কাজীপাড়া, মিরপুর 10 পুরো এলাকাটি তলিয়ে আছে অন্তত 2 ফুট পানির নিচে। আমরা পশ্চিম শেওড়াপাড়ার ভেতরের একটি অংশে রয়েছে আবাসিক এলাকায়। এখানে দেখছেন যে বাসাবাড়ির ভেতরে পানি প্রবেশ করেছে। এরই মধ্যে কেউ কেউ বলছিলেন আমাদের সাথে যে তাদের নিচতলার ভবনগুলোর নিচতলার যারা ভাড়াটিয়া রয়েছেন, যাদের আসবাবপত্র রয়েছে, সেগুলো আসলে নষ্ট হওয়ার সংখ্যায়, নষ্ট হওয়ার ঝুঁকিতে। এই পানি কখন নাগাদ আসলে পুরোপুরি নামবে সেটা অনিশ্চিত, কারণ বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর যা আমাদের দিয়েছে তাতে আগামী 48 ঘন্টাও একইভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে নগরবাসী চাইছেন যে এখনই দ্রুত উদ্যোগের মধ্য দিয়ে এই পানি সরানোর ব্যবস্থা করা হোক। সিটি কর্পোরেশন সেখানে কার্যকর উদ্যোগ নেয়। আপনারা কি দেখলেন আজকে কাজকর্মে, কি ধরনের ভোগান্তি? আমরা পানির দেখতে আসছি, পানি অনেক অবস্থা খারাপ এলাকার। আপনারা কাজকর্ম ঠিকভাবে করতে পারছেন কি? জি না, এই অবস্থায় কোনো কাজকর্ম করা যাচ্ছে না। আমাদের বাসার অবস্থা খুবই খারাপ, পানিতে সব কিছু তলায় গেছে, মাল সামানা সব তলায় গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। এই যে দেখছিলেন নগরবাসী আসলে সেই আক্ষেপ করছিলেন যে পানিতে তাদের বাসার আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে।
এই পরিমাণ দুর্দশাগ্রস্ত এই মুহূর্তে আসলে রাজধানীর এই এলাকাটি অন্তত, অর্থাৎ মিরপুরের বেশিরভাগ এলাকাই এভাবে আসলে জলমগ্ন হয়ে আছে। এবং যেহেতু রাজধানীর যেই নালাগুলো রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেখানে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় না, যার ফলে বৃষ্টি হলে এই ধরনের জলাবদ্ধতার চিত্র থাকে। আগামী কয়েকদিন আসলে ভোগান্তি আরও কতটা বাড়ে সেটি দেখার বিষয়। এই ছিল আমার কাছে মারফি। শাফিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক সহকর্মী লামিয়া তিথিকে দেখতে পাচ্ছি। তিথি রয়েছেন রাজধানী ধানমন্ডি এলাকায়। তিথি, আপনাকে তো ছাতা মাথায় দেখা যাচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে কিনা এবং সড়কে জলাবদ্ধতা পরিস্থিতির চিত্রটা একটু জানাবেন। মারফি, যদি বলি যে বৃষ্টি হচ্ছে কিনা, হ্যাঁ এখন পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। যদি আমি একটু বলি যে আসলে অনুভূতিটা যদি আমি একটু শেয়ার করি, তাহলে বলা যায় যে পুকুর পাড়ের সাইডে যদি দাঁড়ান সেই রকম একটা অনুভূতি। কারণ এই যে আমি দেখাচ্ছি যে বর্তমানে কিন্তু আমি এই জাতীয় সংসদ ভবনের যে অপোজিটের যে সড়কটা রয়েছে সেই সড়কে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু দেখছেন যে পানি এত পরিমাণের জমে গেছে, আসলে সড়ক পুরোটাই ডুবে গেছে। আর জলাবদ্ধতার যদি ভোগান্তি কথা বলি, ধীর গতি তো দেখতেই পাচ্ছেন, একদিকে যে যানবাহনের ধীর গতি, আরেকদিকে হচ্ছে মানুষ। আজকে যেহেতু রবিবার প্রথম কর্মদিবস, সেই অনুযায়ীও কিন্তু মানুষজন আসলে ট্রান্সপোর্টের ব্যবস্থা সেরকম পাচ্ছে না। যতটুকু ট্রান্সপোর্ট আছে তাও কিন্তু কিছু কিছু মানুষ অভিযোগ করছিলেন আমাদের সাথে যে রিক্সা বলি বা যেই ট্রান্সপোর্ট রয়েছে, গণমাধ্যম গণপরিবহন রয়েছে, সেই গণপরিবহনে কিন্তু অতিরিক্ত ভাড়া দাবি করছে। আর মোদ্দা কথা যদি বলা যায়, তাহলে আমরা জিজ্ঞেস করছিলাম যে আসলে জলাবদ্ধতাটা কেন প্রতি বছরই দেখা যাচ্ছে, প্রতিবারই এই জলাবদ্ধতার সম্মুখীন হতে হচ্ছে জনগণকে। তো জনগণ আমাদের জানাচ্ছিলেন যে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটি আসলে কোনো উন্নত করা হয় না, এবং বছরের পর বছর একই ধরনের যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটির কারণেই কিন্তু দেখা যায় বর্ষা মৌসুমে হয়তো বা কিছুটা টনক নড়ে সরকারের পক্ষ থেকে, কিন্তু তারপরে আসলে দেখা যায় যে এরপরে সেই যে যেই কার্যকারিতা বা যেই পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপ আসলে সরকার নেয় না বলেই কিন্তু এই যেই জনদুর্ভোগ সেটা কিন্তু বছরের পর বছর থেকেই থাকে। তো আমি বর্তমানে দেখাচ্ছিলাম যে জাতীয় সংসদ ভবনের এই অপোজিট যেই রাস্তা রয়েছে সেটি আসলে একদম বলতে গেলে যে হাঁটু পানি সমান হচ্ছে, এখানে এখনো জলাবদ্ধতা রয়েছে, হাঁটু পরিমাণ সমান পানি রয়েছে। ধন্যবাদ তিথি যুক্ত হবার জন্য। টানা বর্ষণে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চরম ভোগান্তিতে লাখো মানুষ। বাঁশখালীর চাম্বল, ছনুয়া, গুন্ডামারা সহ বেশ কয়েকটি ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত। ভেঙে গেছে ঘর, ডুবেছে ফসলি জমি, ভেসে গেছে চাষের মাছ। গতরাতে বৃষ্টি কিছুটা কমে আসলেও সকাল থেকে আবারও ভারী বর্ষণ দুশ্চিন্তা বাড়িয়েছে দুর্গত এলাকার মানুষের। বৃষ্টি ও ঢালের সাথে যোগ হয়েছে জোয়ারের পানি। অনেকে ঘরবাড়ি ছেড়ে ছুটছে নিরাপদ আশ্রয়ে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের সাথে তৎপর রয়েছে সেনাবাহিনীও। আমাদের কাছে কেউ আসেও না, দেখে না যে গর্ত পড়ছে, এখানে অনেক গড় পড়ছে, আমার মতো আরো অনেকজন গড় পড়ছে। কষ্ট বৃষ্টি করিয়ে চলতেছি, পানি উঠছে, আমার ওদিকে অনেক কিছু চলে গেছে, ওদিকে ওই দরজার থেকে আমরা দত্ত পারি না। আমরা ডেলি কাজ করে খাই, যে বৃষ্টির পানির কারণে ঘর থেকে বেরো হতে পারছি না, বউ বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। এদিকে ভোর থেকে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকা আবারও জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। নগরীর পাঁচলাইশ, কাতালগঞ্জ, আগ্রাবাদ, মুরাদপুর সহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়েছে। সড়ক পানিতে ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। কোথাও কোথাও পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটেও। দীর্ঘদিনেও জলাবদ্ধতার সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা। পানির জন্য মানুষ হাঁটতে পারে না, এই ময়লা পানিতে হেঁটে মানুষ আর ঠ্যাং এগুলো গা হয়ে যাচ্ছে, বুঝছেন। এখানে কিন্তু নালা ছোট, কিন্তু এখানে ড্রেন লাগবে অনেক বিশাল বড় ড্রেন করলে তারপর পানিগুলো নামবে। একটু বৃষ্টি হলে এই জায়গায় পানি ওঠে, এটা কি চরম ব্যবস্থাপনার নাকি এমনি এমনি, এগুলো তো আল্লাহ ভালো জানে। এটা আপনার ভালো নেই, মোট কথা এখানে আমরা ভালো নেই। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে গেছে সুনামগঞ্জের জগন্নাথপুরের গ্রামীণ পাকা সড়ক। ভোগান্তিতে পড়েছেন ৮ গ্রামের অন্তত ৫,০০০ মানুষ। টানা বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জ হবিগঞ্জের সীমানায়
কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল অতিরিক্ত পানির চাপে ভেঙে যায় পাকা সড়কটি। এতে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী, হিলালপুর, টেংরাখালী, হারিনাকান্দি সহ 8 গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানির তোড়ে ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামত করা সম্ভব না হওয়ায় বিকল্প ব্যবস্থায় যাতায়াত করছেন স্থানীয়রা। ফিফা বিশ্বকাপের খবর। জনের দল নিয়ে রূপকথা লেখা হলো না সুইজারল্যান্ডের। অতিরিক্ত সময় 2 গোলে সুইসদের 3-1 গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালে নাম লেখালো লিওনেল মেসির আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলের সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে দাপট দেখিয়ে আলভারেজ ও লাউতারো মার্টিনেজ ছিন্ন করেন সুইসদের দুর্গ। 16 জুলাই আটলান্টায় ফাইনালে ওঠার মিশনে বর্তমান চ্যাম্পিয়নরা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপের মঞ্চে যখন মেসি মার্টিনেজদের অগ্নি পরীক্ষা, তখন পৃথিবীর মায়া ছেড়ে পরলোকে আর্জেন্টাইন কিংবদন্তি অ্যান্তোনিও রাতেন। তার স্মরণে কালো আর্মব্যান্ড পরে সুইসদের বিপক্ষে মাঠে স্কালোনি শিষ্যরা। শোককে শক্তি করে ম্যাচের শুরুতেই লিড আর্জেন্টিনার, যা এবারের বিশ্বকাপে দলটির দ্রুততম গোল। 10 মিনিটে মেসির মাপা কর্নারে ম্যাকঅ্যালিস্টারের দর্শনীয় হেড, উচ্ছ্বাসে ভাসে আর্জেন্টাইন সমর্থকরা। বিশ্বকাপে মেসি মাঠে নামবেন আর নতুন কোনো রেকর্ড হবে না, তা কি করে হয়? অ্যালিস্টারকে দিয়ে গোল করিয়ে নাম লেখালেন নতুন রেকর্ড বুকে। বিশ্বকাপে সবচেয়ে বেশি 10 অ্যাসিস্ট এখন আর্জেন্টাইন অধিনায়কের, সেটিও আবার 10 জন ভিন্ন ভিন্ন ফুটবলারের সাথে। মেসির অ্যাসিস্ট ও আর্জেন্টিনার গোল বাদে প্রথমার্ধের বাকি গল্পটা সুইজারল্যান্ডের। বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ব্যর্থতার গল্প লিখেছে দলটির আক্রমণ ভাগ। বিশেষ করে চোট কেড়ে নেওয়া মানজাম্বির অভাবটা বেশ ভালোই টের পেয়েছে সুইসরা। বিরতির পর দ্বিগুণ শক্তি নিয়ে সমতায় ফেরার চেষ্টা ইউরোপ প্রতিনিধিদের। 50 মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের দৃঢ়তায় নিশ্চিত গোল থেকে বেঁচে যায় আর্জেন্টিনা। তবে অপেক্ষা দীর্ঘায়িত হয়নি। 67 মিনিটে সুইসদের ত্রাতা হয়ে আসেন ড্যান এনদোয়ে। তার দারুণ ফিনিশিংয়ে সমতায় ফেরে সুইজারল্যান্ড। অবশ্য গোল উদযাপনের রেশ কাটতে না কাটতেই 10 জনের দলে পরিণত হয় দলটি। ফাউলের নাটক করে প্রতিপক্ষকে কার্ডের ফাঁদে ফেলতে গিয়ে নিজেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এমবোলো। যে সুযোগে একের পর এক আক্রমণ করেও হতাশ হতে হয়েছে মেসি ম্যাকঅ্যালিস্টারদের। ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটে। সেখানেও আর্জেন্টিনার দাপট। প্রথম 15 মিনিট সুইস দুর্গ অক্ষত থাকলেও শেষ পর্যন্ত হার মেনে নিতে হয়। হুলিয়ান আলভারেজের দারুণ ফিনিশিং বিশ্ব চ্যাম্পিয়নদের এনে দেয় সেমিফাইনালের টিকিট। অবশেষে বিশ্বকাপে গোলের দেখা পেলেন না লিওনেল মেসি, তবে তার দলের জয় আটকে রাখা যায়নি। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে শেষ 4-এ নাম লেখালো আর্জেন্টিনা, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ইংল্যান্ড। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র। মিশরের পর এবার ফিফাকে কাঠগড়ায় দাঁড় করালেন সুইজারল্যান্ড সমর্থকরা। আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার জন্য রেফারিকেও সমান দায়ী করছেন তারা। বিপরীতে মেসি নির্ভরতা কাটিয়ে আলভারেজ মার্টিনেজদের গোল আনন্দ দ্বিগুণ করেছে আর্জেন্টাইন সমর্থকদের। সেমিফাইনালে ইংল্যান্ড বধের হুঙ্কার তাদের কণ্ঠে। যুক্তরাষ্ট্র থেকে মুজনিবিন তারেকের পাঠানো আরেকটি প্রতিবেদন দেখুন। সব কৌশলী যখন সুইস দুর্গে হার মানছিল, তখন বিশ্বকাপে প্রথমবারের মতো জ্বলে উঠলেন হুলিয়ান আলভারেজ। 25 গজ দূর থেকে নেয়া শটে নির্ধারণ করে দিলেন 111 মিনিট ধরে চলতে থাকা ম্যাচের ভাগ্য। শেষে লাউতারো মার্টিনেজের গোলে ব্যবধান বড় করার সঙ্গে হারানো আত্মবিশ্বাসটাও যেন খুঁজে পেল আর্জেন্টিনা। অবশেষে মেসি নির্ভরতা থেকে কিছুটা হলেও যেন বের হতে পারল বিশ্ব চ্যাম্পিয়নরা, যা দ্বিগুণ করেছে ম্যাচ দেখতে আসা আর্জেন্টাইনদের আনন্দ। Oh, the match was amazing. I lost my voice. What an incredible game. Amazing match, incredible. The second goal was, the best goal of the World Cup. কানসাস সিটির এই অ্যারোহেড স্টেডিয়ামে উড়ন্ত জয়ে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা
মুদ্রার উল্টো পিঠ দেখল শেষ 8-এ সুইজারল্যান্ডের বিপক্ষে। সব মিলে নকআউটের যাত্রাটা মসৃণ না হলেও শেষ 4-এর প্রতিপক্ষ ইংল্যান্ডকে পেয়ে যেন একটু বেশি খুশি আর্জেন্টাইন সমর্থকরা। Never walk alone. Let's go, McAllister. Bangladesh! Oh, Bangladesh! My favorite country. We are so much happy. I think we're gonna see him in the semi-final. মেসি একটি কড়া মার্কিং এ ছিল, তাই সেই সুযোগটা আলভারেজ এবং মার্টিনেজ স্কোর করে আর্জেন্টিনাকে সেমিফাইনালে নিয়ে গেছে। ইনশাআল্লাহ ইংল্যান্ডের সাথে জিতবো আমরা। First beginning, it was fun. It's a roller coaster of emotions. We cry, we পুরো ম্যাচে লড়াকু মানসিকতা দেখিয়েও তীরে এসে তরি ডুবেছে সুইজারল্যান্ডের। আর্জেন্টিনাকে প্রথমবারের মতো হারানোর সুযোগ মিসের সঙ্গে রেফারির সিদ্ধান্ত নিয়েও রয়েছে অসন্তোষ। পাশাপাশি ফিফাকেও কাঠগড়ায় দাঁড় করালেন সুইস সমর্থকরা। FIFA puta madre, Caterina Rosso, de nada, de nada. The Embolo red card was total BS. It shouldn't have been a red card. দারুণ জয়ে শেষ 4 নিশ্চিতের সঙ্গে আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ দ্বিগুণ হয়েছে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোল পাওয়ায়। শেষ 4-এ ইংল্যান্ড বধে তাদের প্রত্যাশা মেসি নির্ভরতা কমিয়ে জ্বলে উঠবেন এই দুই তারকা। বিপরীতে সুইসদের মনে কিছুটা আক্ষেপ আছে এমবোলোর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়া নিয়ে। তবে দলের পারফরমেন্স তাদের খুশি করেছে। দিন শেষে পরাজয়ের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সুইজারল্যান্ড সমর্থকদের। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র। অতিরিক্ত সময়ে নরওয়েকে 2-1 গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। জোড়া গোল করে ইংলিশদের ত্রাতা জুড বেলিংহাম। মায়ামিতে প্রচণ্ড গরমে প্রথমার্ধে বল পজিশনে দাপট ছিল ইংল্যান্ডের, কিন্তু আক্রমণের সংখ্যায় নরওয়ে এগিয়ে ছিল। ম্যাচের 36 মিনিটে লিড নেয় ভাইকিংসরা। স্কোর শিটে নাম তোলেন আন্দ্রেয়াস শেলদেরো। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে ইংলিশরা সমতায় ফেরে টানা দ্বিতীয় ম্যাচের গোলে দেখা পান মিডফিল্ডার জুড বেলিংহাম। দ্বিতীয়ার্ধ আক্রমণে ধার বাড়ায় নরওয়ে। বল পজিশনে আক্রমণের সংখ্যা সবকিছুতেই এগিয়ে ছিল দলটি, কিন্তু নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত 30 মিনিটে, যেখানে শুরুতেই ম্যাচে নিজের দ্বিতীয় আর বিশ্বকাপে ষষ্ঠ দল আদায় করেন বেলিংহাম। 2-1 গোলের জয়ে সেমিতে পৌঁছায় থ্রি লায়ন্সরা। মাঠের লড়াইয়ে আবারও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল আল বিসালেস্তারা। সুইজারল্যান্ডকে 3-1 ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে খেলা উপভোগ করেছেন হাজারো ফুটবল অনুরাগী। সকাল থেকেই আকাশ ভেঙে নেমেছে ঝুম বৃষ্টি। তবে ফুটবল প্রেমী বাঙালির আর্জেন্টিনা উন্মাদনার কাছে পরাস্ত হলো প্রকৃতির এই বৈরী রূপ। ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন হাজারো ফুটবল অনুরাগী। লক্ষ্য একটাই, বড় পর্দায় প্রিয় দল আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার লড়াই উপভোগ করা। বৃষ্টিতে ভিজেই মাঠের প্রতিটি আক্রমণ আর কাউন্টার অ্যাটাকে চোখ ছিল দর্শকদের। ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা গোল পাওয়ায় বাঁধ ভাঙা জোয়ার আসে পুরো টিএসসিতে। ঝুম বৃষ্টিকে উপেক্ষা করেই উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। আক্রমণ ভাগে লিও মেসির জাদুকরি পাস আর ফরওয়ার্ডদের দুর্দান্ত ফিনিশিংয়ে একে একে আসে 3টি গোল। অ্যাটাকিং আর ডিফেন্সে আমরা যে সমস্যাটা দেখতেছিলাম সেই সমস্যাটা মোটামুটি আমরা কাটিয়ে উঠছি। মিডফিল্ডার খুবই ভালো খেলতেছে। লাস্টবারও তো শেষবার বলা হয়েছিল, বাট কাপ নেওয়ার পরে তো আবার খেলতেছে। এবারও যদি মানে ইনশাআল্লাহ যদি জিততে পারে তাহলে আবার খেলবে। ইংল্যান্ডকে হারিয়ে আমরা ফাইনালে যাব এবং চতুর্থবারের মতো আমরা শিরোপা উঁচিয়ে ধরবো ইনশাআল্লাহ। আর্জেন্টিনা আমাদের আবেগের জায়গা, আর্জেন্টিনার খেলা দেখতেই হবে। ম্যাচে সুইজারল্যান্ড একটি গোল শোধ করলেও মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা। 3-1 ব্যবধানের এই জয়ে নিশ্চিত হয় সেমিফাইনালের টিকিট। বিশ্বজয়ের স্বপ্ন পূরণে মেসিদের সামনে এখন রয়েছে আর মাত্র 2টি ম্যাচ। আর এই জয়ে উচ্ছ্বসিত ভক্তদের প্রত্যাশা এবারও শিরোপা উঠবে মেসির হাতেই। আর্জেন্টিনা টিম বলা কথা, মেসি দিক বা আর একজন টিম মেম্বার দিচ্ছে তো, জিতছে কে? আর্জেন্টিনা, এটা হলো কথা। আমাদের প্রেমিকা হতাশ করতে পারে, কিন্তু আর্জেন্টিনা কখনো হতাশ করবে না আমাদের। গোলটা ছিল দেখার মতো। এই বিশ্বকাপের সেরা গোলগুলোর মধ্যে একটা গোল এই আলভারেজের গোলটা। যে 22 টিমটা বেটার ছিল, এখন অনেক কিছু আসলে ডিপেন্ড করতেছে। সেমিফাইনালে যদি আরো একটু ইমপ্রুভ করতে পারে তাহলে হয়তো আশা করতে পারি। আর্জেন্টিনা সুপার টুপার খেলছে, এটার জন্য শুভকামনা আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ পাক।
ঝুম বৃষ্টিতে ভিজে বড় পর্দায় খেলা দেখার এই আমেজ ফুটবলের প্রতি বাঙালির নিখাদ ভালোবাসারই প্রমাণ। সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিতের পর এখন ট্রফি ধরে রাখার অপেক্ষায় আর্জেন্টাইন ভক্তরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বিদেশি ঋণ পরিশোধের চাপ কমছে না। গত এক বছরে আগের তুলনায় প্রায় 11 ভাগ অর্থ বেশি শোধ করেছে বাংলাদেশ। একই সময়ে প্রকল্পে অর্থ ছাড় কমেছে প্রায় 19 ভাগ। নতুন প্রতিশ্রুতি দিচ্ছে না গুরুত্বপূর্ণ 4 ঋণদাতা। যদিও এতে উদ্বিগ্ন নয় পরিকল্পনা কমিশন, বলছে হুট করে নয়, যাচাই বাছাই করে প্রকল্পে ঋণ চাওয়া হচ্ছে। এতে প্রবাহ কিছুটা কমলেও সামনে তা বাড়তে পারে। গত 2 বছরে বিদেশি ঋণ নিয়ে অস্বস্তি বেড়েছে। 2024-25 অর্থ বছরে প্রথম রেকর্ড $4 বিলিয়ন কিস্তি শোধ করেছিল বাংলাদেশ। বিদায়ী অর্থ বছরের 11 মাসে তার চেয়ে বেশি শোধ করেছে সরকার। মুদ্রার হিসেবে যার পরিমাণ প্রায় $413 কোটি, যার বড় অংশই গেছে বিশ্বব্যাংক, এডিবি ও জাপানের কাছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির প্রতিবেদন বলছে, জুলাই অভ্যুত্থানের পর থেকে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি ভারত। আগের লাইন অফ ক্রেডিটের আওতায় মিলছে $736 কোটি, সেখান থেকে বিদায়ী অর্থ বছরের 11 মাসে মিলেছে $25 কোটি। নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি রাশিয়া। অর্থ এসেছে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। আগের নেয়া ঋণের $43 কোটি ছাড় করেছে জাপান। সারা নেই বেইজিং ভিত্তিক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIBর। তবে কয়েকটি দাতা সংস্থার সাথে মিলিয়ে কনসোর্টিয়াম ঋণের ব্যাপারে আগ্রহ আছে সংস্থাটির। ফরেন লোন তো আমরা নিতে কোনো অসুবিধা নেই। আমি দেখি যদি সেটা ভালো উদ্দেশ্যে হয়, সেখানে যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমি যদি $1 খরচ করে $5 আমার রিটার্ন আসে, আমার অসুবিধা কি ফরেন লোন নিতে? ফরেন রিজার্ভের জন্য তো ফরেন লোন লাগবেই। সেটা নিয়ে সমস্যা না। সমস্যা হচ্ছে আমার ডেট সার্ভিসিং লায়াবিলিটিটা কেমন হচ্ছে, আমার ফিসক্যাল ডেট ম্যানেজমেন্টটা কী হচ্ছে, ফিসক্যাল সাস্টেনেবিলিটি এনশিওর করছি কিনা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সেগুলো দেখার জন্য আমরা ডেট ম্যানেজমেন্টও কিছু সংস্কারের কথা বলছি। এই মুহূর্তে বাংলাদেশি বিদেশি ঋণের দায় প্রায় $8,000 কোটি। আবার প্রকল্পের বাস্তবায়ন ধীর হওয়ায় প্রতিশ্রুতি ও অর্থছাড় কমিয়েছে উন্নয়ন সহযোগীরা। এর মাঝেই বাজেট সহায়তা নিয়ে আলোচনা চলছে IMF এর সাথে। ব্যাংক খাত শক্তিশালী করতে $45 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। তেল, গ্যাস ও সার কিনতে অর্থ দেবে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান ITFCO। যে প্রকল্প আপনার 1বার 2বার 3বার 4বার রিভাইজ হচ্ছে, তার রেট অফ রিটার্ন কি আর আগের মতো থাকে? কিন্তু এটা কখনোই করে না। এই প্র্যাকটিসগুলো এই সরকার করবে কিনা, ইট ইজ দ্য ক্রিটিক্যাল থিং। এইটা হলো হিস্ট্রিতে আমাদের লাইফ চেঞ্জিং হবে, এই সরকার আর ওই সরকার। এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু ঋণ $1,24,000। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 95 বছর। রোববার ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থতার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার ছোট ছেলে ব্যারিস্টার নওফেল জমির জানান, জমির উদ্দিনের প্রথম জানাজা বাদ জোহর ধানমন্ডি তাকুয়া মসজিদে অনুষ্ঠিত হবে। আর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল 5টায় হবে দ্বিতীয় জানাজা। পরে আজই সংসদ ভবনের পাশে কবরস্থানে তাকে দাফন করা হবে। জমির উদ্দিন সরকার 2 দফা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2বার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সাথে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টে উভয় বিভাগের আদালতের কার্যক্রম অর্ধবেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে 1.5 বছর আগে চালু হয়েছিল কাউন্টার ও ই-টিকিটিং ভিত্তিক বাস সেবা। লক্ষ্য ছিল যাত্রীদের ভোগান্তি কমানো, নির্ধারিত স্টপেজ নিশ্চিত করা এবং ভাড়া আদায়ে স্বচ্ছতা আনা। কিন্তু অল্প সময়ের মধ্যেই থেমে যায় সেই উদ্যোগ। এখন আবার নতুন পরিকল্পনার কথা বলছেন সংশ্লিষ্টরা। তবে প্রশ্ন উঠছে, অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা না নিলে নতুন উদ্যোগ কতটা সফল হবে? বিস্তারিত তানভীর সিদ্দিক টিপু রিপোর্টে থাকছে। ছবি তুলেছেন রকিবুল ইসলাম। কথা ছিল বাসের জন্য যাত্রীদের আর ছোটাছুটি করতে হবে না, ভাড়া নিয়ে কন্ডাক্টরের সঙ্গে তর্কও কমবে, নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামাও বন্ধ হবে।
2025 সালের ফেব্রুয়ারিতে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে চালু হয় কাউন্টার ও ই-টিকিট ভিত্তিক বাস সেবা। 26টি কোম্পানির বাসকে 4টি জোনে ভাগ করে নির্দিষ্ট রুট ও রং নির্ধারণের উদ্যোগ নেয় সরকার। কিন্তু কয়েকদিনের মধ্যেই থেমে যায় সেই উদ্যোগ। শুরুতে কিছু কাউন্টারে টিকিট বিক্রি হলেও পরে সেগুলো উধাও হয়ে যায়। বাস চলতে থাকে আগের নিয়মেই। ফুটওভার ব্রিজের নিচে যাত্রী নামাবেন না, ওঠাবেন না। এখনো যেখানে সেখানে যাত্রী ওঠানামা করছে। ট্রাফিক পুলিশের তৎপরতাও মানছেন না অনেক চালক। না, ওই যে মহিলা নামতেছে, মহিলা এখানে জায়গা না, ঠিক আছে, কিন্তু এইখানে স্টপিস হয়। আপনি মেন স্টপিসে যাবেন, ওই জায়গায় বাস থামবে না, তাহলে আপনি করবেনটা কি? আমরা দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এসে দাঁড়াচ্ছে, সামনে দাঁড়াচ্ছে, বললেও চলে যায় না, মানে হাসি মারতেছে, বলতেছি যে স্টপিস থেকে তোলেন, শুনে না। অনেক সময় দেখা যায় যাত্রীরাও আমাদের উপরে ক্ষেপে উঠতেছে। কেন ব্যর্থ হলো এই উদ্যোগ? ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, 700টির বেশি কাউন্টারে পিওএস মেশিনের মাধ্যমে টিকিট বিক্রির পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়েছিল। তবে জনবলের অদক্ষতা ও নিয়মিত পরিচালনায় ব্যর্থ হওয়ায় তা বন্ধ হয়ে যায়। ওই যে কোম্পানিকে আমরা কন্ট্রাক্টে দিলাম, তারা 778টা স্টপেজে দ্বিগুণ লোক লাগবে, প্লাস এগুলি ম্যানেজমেন্টের জন্য সুপারভাইজার আরও লোক লাগবে, প্রায় তাদের 2,000, 3,000 লোক লাগে। এই লোকগুলিকে নিয়োগ দিয়ে, ট্রেনিং দিয়ে তারা যখন প্রিপেয়ার করলো, দেখলাম, আমরা বললাম যে আমরা ট্রায়ালে যাই। তারা যে নিয়োগ দিয়েছে, লোকজনকে ট্রেন করছে, তারা ফুললি ট্রেন্ড আপ নয়। এমন লোক দেখলাম যে প্রায় 1/3। 6টার থেকে আমার গাড়ি চলবে, 6টায় যে যাত্রী যাবে 6টায় তো তাকে টিকিট দিতে হবে। এই কাজটা তারা পারফেক্টলি করতে পারে না। এখন 5টি কোম্পানিকে নিয়ে ছোট পরিসরে নতুন পাইলট প্রকল্পের পরিকল্পনা চলছে। পাশাপাশি ভ্যালিডেটর যুক্ত ইলেকট্রিক বাস চালু এবং অ্যাপ বা বিকাশের মাধ্যমে আগাম টিকিট কেনার ব্যবস্থার কথাও জানায় মালিক সমিতি। চালকদের জন্য থাকবে বেতনসহ সুযোগ সুবিধা। দীর্ঘমেয়াদে 384টি কোম্পানিকে ফ্র্যাঞ্চাইজির আওতায় এনে 35টিতে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। 384টা কোম্পানি আমরা পাইছি এখানে এসে। এখন আমরা যে ফ্রান্সাইজিতে নির্ণয় করছি, এখানে কিন্তু মাত্র 35টা কোম্পানি হবে টোটাল শহরতলি মিলে। পাইলট আকারে ওই যে 5টা কোম্পানি একত্রে আছে, আমরা সবগুলি না ধরে 5টাকে এক করে অন্তত এখানে ধরেন একসাথে 3,000 লোককে অপারেট না করে 100 লোক লাগবে। এটাকে শক্তভাবে করা যায় কিনা। ফ্রান্সাইজিতে যেই গাড়ি, এখানে আমরা আগাচ্ছি ইলেকট্রনিক গাড়ি আনার জন্য। ওই গাড়িগুলিতে আসবেই এমন ওটা ভ্যালিডেটর থাকবে, আপনি বাসার থেকেও এই কোম্পানির অ্যাপসে টিকিট নিয়ে আসতে পারবেন। দুষ্ট চক্রটা আসলে ভাঙতে হবে। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামানের মতে, সমস্যা কারিগরি নয়, মূল সংকট রাজনৈতিক সদিচ্ছার। অতীতের ব্যর্থতার কারণ ও দায় নির্ধারণ ছাড়া নতুন উদ্যোগও টেকসই হবে না। বিশৃঙ্খলা রেখে আপনি একটা আধুনিক বাস রুট ফ্র্যাঞ্চাইজির কথা বলছেন, এটা যে হোঁচট খাবে এটা অনেকটা জানাই ছিল। গণপরিবহন যদি বিশৃঙ্খলায় থাকে, এটা বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী যারা আছে তারা কিন্তু চাচ্ছে না যে এটা শৃঙ্খলায় আসুক। বিশৃঙ্খলা রাখলে এখানে চাঁদাবাজি হবে, এক্সটর্শন হবে, পদ পদবি পাওয়া যাবে। বড় বড় স্টাডি হয়ে আছে, কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারছি না। তো সেই জায়গায় আমি যেটা বললাম, রাজনৈতিক সদিচ্ছার এখানে কোনো বিকল্প নাই। এটা কোনো টেকনিক্যাল সমস্যা না। সরকার যদি মনে করে এটা করতে হবে মানে করতে হবে, তাহলে এটা সম্ভব। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর পথ বহুদিন ধরেই জানা, কিন্তু বাস্তবায়নের অভাবেই ভোগান্তি থেকে যাচ্ছে নগরবাসীর। সরকার যায়, সরকার আসে। রাজধানীর সড়কের শৃঙ্খলা আনতে নেওয়া হয় একের পর এক নতুন নতুন উদ্যোগ, কিন্তু রাস্তার চিত্র বলছে কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি, সব কিছুই রয়ে গেছে কাগজে কলমে। প্রশ্ন এখন, এই গণপরিবহনের নৈরাজ্য বন্ধে ধরি মাছ নাছুই পানি খেলা বন্ধ হবে কবে? তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুরের সমাজসেবা অধিদপ্তরের অধীনে সরকারি শিশু পরিবারের 6ষ্ঠ শ্রেণীর এক কিশোরীর 27 সপ্তাহের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত দর্জিকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি দায়িত্ব অবহেলার অভিযোগে শিশু পরিবারের 5 কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফরিদপুর সরকারি শিশু পরিবার সমাজসেবা অধিদপ্তরের অধীনে এতিম শিশু ও কিশোরীদের সরকারি আশ্রয় কেন্দ্র। গত 6 জুন শিশু পরিবারে থাকা এক কিশোরী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় চিকিৎসকের কাছে। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ওই কিশোরী 27 সপ্তাহের বেশি অন্তঃসত্ত্বা।
পরে প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সে মামলায় গত ৮ জুলাই গ্রেফতার করা হয় শিশু নিবাস সংলগ্ন বাজারের দর্জি মোহাম্মদ ওয়াহিদ শেখকে। মামলায় অভিযোগ করা হয় চলতি বছরের ৫ জানুয়ারি বিদ্যালয়ে যাওয়া আসার পথে চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে দর্জি মোহাম্মদ ওয়াহিদ শেখ। এই ঘটনা জানাজানি হলে শুরু হয় সমালোচনা। প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। সরকারি একটা জায়গায় তো যদি সেই নিরাপত্তা না থাকে তো মানুষ কেন এই সরকারের উপরে বা সরকারের এই প্রতিষ্ঠানের উপর ভরসা রাখবে? তাই এই ঘটনাটা অন্তঃসত্ত্বার ঘটনাটা যেখানেই ঘটুক, ভিতরেই হোক বা বাইরে হোক, যেখানেই হোক, সেই দায় দায়িত্ব কিন্তু আলটিমেটলি কর্মকর্তাদের উপর এসে পড়ে। পুলিশ বলছে মামলার পর অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। স্কুলে আসা যাওয়ার পথে আসামি ওয়াহিদ শেখ তাকে চকলেট কেনার প্রলোভন দেখিয়ে চকলেট দিয়ে তাকে দর্শন করে। দর্শনের ফলশ্রুতিতে সে অন্তঃসত্ত্বা হয়ে যায়, যার আনুমানিক বয়স 6 মাসের অন্তঃসত্ত্বা হয়ে যায়। তো উক্ত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা রুজু করি এবং ওই আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করি। বিচার চলমান দাবি করে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সমাজসেবার এই কর্মকর্তা। এটা বিচারাধীন একটা বিষয়, এখানে আমার মন্তব্য করার কোনো সুযোগ নাই। এরই মধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে সরকারি শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, কম্পিউটার অপারেটর আবির দাস সহ ৫ জনকে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি। তাপস সরকার, যমুনা নিউজ। ভয়াবহ রূপ নিয়েছে ওয়াশিংটন তেহরান সংঘাত। এক সপ্তাহে তৃতীয়বারের মতো ইরানের ভূখণ্ডে হামলা চালালো যুক্তরাষ্ট্র। টার্গেট করেছে দেশটির ১৪০টি স্থাপনা। বিধ্বংসী জবাব দিয়েছে তেহরান। তাদের মিসাইল ও ড্রোন আঘাত এনেছে জর্ডান, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে। যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে আইআরজিসি। ২ দিন বিরতির পর আবার ইরানের পথে মার্কিন যুদ্ধবিমান। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিযান। মুহুর্মুহু বোমাবর্ষণ হয়েছে সিরিক, সাবাহার, বুশেরে। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বন্দর আব্বাস সহ আরও কয়েকটি শহরে। খোনাবের সামরিক ঘাঁটিতে হয়েছে হামলা। বুশের প্রদেশে পরমাণু কেন্দ্রের কাছাকাছি বোমা ফেলেছে মার্কিন বাহিনী। আক্রান্ত হয়েছে প্রদেশটির আরও ৪ শহর। কঠোর জবাব দিয়েছে তেহরানও। মিসাইল ও ড্রোন ছুড়েছে জর্ডান, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে। কাতারে আল উদেইদ বিমান ঘাঁটিতে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। বড় ধরনের হামলা হয়েছে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে। MQ-9 ড্রোন হ্যাঙ্গার, কমান্ড ও কন্ট্রোল সেন্টার ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। ওমানে দুকুম বন্দরে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের রিফুয়েলিং প্ল্যাটফর্মে হয়েছে হামলা। কয়েকটি জায়গায় বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির খবরও মিলেছে। কাতারে শিশুসহ আহত হয়েছে ৩ জন। যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে গেলে আরও বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ডস আইআরজিসি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার জেরে আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিল ইরান। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে সিদ্ধান্ত, জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড আইআরজিসি। রোববার হরমুজ প্রণালীতে আরও একটি জাহাজে হামলার কথাও জানিয়েছে তেহরান। দাবি, অনুমোদনহীন রুটে যাওয়ার চেষ্টা করছিল নৌযানটি। এর আগে শনিবার সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের অভিযোগ, আগুন লেগে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাগরে আটকা পড়ে নৌযানটি। এই ঘটনায় নিখোঁজ একজন ক্রু। তেহরানের দাবি, নির্দেশ অমান্য করে ওমানের দিকে অগ্রসর হচ্ছিল জাহাজটি, তাই সতর্কতামূলক গুলি ছুড়েছে তারা। হরমুজ অন্যায্য রুট তৈরি করে নৌযানগুলোকে সেটি ব্যবহারে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ ইরানের। দুপুরে বাংলাদেশে প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন ছোয়া খন্দকার। সাথেই থাকুন।